জেনওডি চ্যানেলের পক্ষ থেকে আমি মেহেদি আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমাদের আজকের উপন্যাস হুমায়ূন আহমেদের লেখা আজ হিমুর বিয়ে এর প্রথম পর্ব। আমাদের গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তবে বরাবরের মতোই একই অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এছাড়াও আপনাদের ভালো লাগা কিংবা মন্দ লাগা লাইক, কমেন্ট কিংবা শেয়ারের মাধ্যমে জানিয়ে যেতে পারেন। শুরু করা যাক আমাদের আজকের উপন্যাস আজ হিমুর বিয়ে এর প্রথম পর্ব। মাজেদা খালাকে আপনাদের মনে আছে তো? কঠিন মহিলা। ইংরেজিতে এই ধরনের মহিলাদের বলে হার্ড নাট, কঠিন বাদাম। কঠিন বাদাম জাতীয় মানুষদের মাথায় ঢুকে গেলে বের হয় না, মাথার ভেতর ঘুরপাক খেতে থাকে। মাজেদা খালার মাথায় এখন বিবাহ ঘুরপাক খাচ্ছে। তিনি আমাকে বিয়ে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে নিয়েছেন। ভোরবেলাতেই টেলিফোন, তার উত্তেজিত গলা, হ্যালো, কে? হিমু, হিমু শোন, আজ তোর বিয়ে। আমি আনন্দে খাবি খাওয়ার মতো করে বললাম, কখন বিয়ে? রাত 9টার মধ্যে মগবাজারের কাজী সাহেব চলে আসবেন। লেখালেখিতে 5-10 মিনিট যাবে, রাত 10টার মধ্যেই কর্মসমাধান ইনশাল্লাহ। আমি কখন আসব? তুই অবশ্যই 8টার আগে চলে আসবি। বাসায় এসে হট ওয়াটার শাওয়ার নিবি, পাজামা পাঞ্জাবি আমি আনিয়ে রাখবো। মেয়ে আসবে কখন? মেয়ে আসবে কখন মানে? মেয়ে তো এসেই আছে, আমার শোবার ঘরে তালাবদ্ধ করা আছে, যথাসময়ে তালা খুলে বের করা হবে। একটু থমকে যেতে হলো। বিয়ের কনেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে কেন বোঝা যাচ্ছে না। মাজেদা খালা কোনো একটা প্রকল্প হাতে নেবেন আর তাতে রহস্য থাকবে না, তা হয় না। রহস্য অবশ্যই আছে। আমি বললাম, ঠিক সময় কবুল বলবে তো? আরে বলবে না মানে? থাপড়ায় দাঁত ফেলে দেবো না, বদমেয়ে, আমাকে চেনে না। সে বুনো ওল আর আমি ঘেঁতুল। ঘেঁতুলটা আবার কি? ঘেঁতুল হলো বাঘা তেঁতুলের মা। তা মেয়ের নাম কি? নাম রেনু। রেনুকে পেয়েছো কোথায়? সে এক বিরাট ইতিহাস। এই মেয়ে ড্রাগ অ্যাডিক্ট এক ছোকরার প্রেমে হাবুডুবু খাচ্ছিল। তাকে বিয়ে করবার জন্য বাড়ি থেকে পালিয়েছিল। কমলাপুর রেল স্টেশনে ধরা পড়েছে। আমি তালাবদ্ধ করে রেখেছি। এখন সেই মেয়ে দরজায় মাথা ঠুকছে। শব্দ শুনতে পাচ্ছিস না? কাঠঠোকরা পাখি গাছে ঠোকর দিলে যেমন শব্দ হয় সেরকম শব্দ হচ্ছে। আমি বললাম, পাত্রী তো খুবই ভালো, আমার পছন্দ হয়েছে। তোর পছন্দ অপছন্দ কোনো ব্যাপার না। মেয়েটাকে বদ ড্রাগ অ্যাডিক্টের হাত থেকে বাঁচানোর জন্যই তড়িঘড়ি বিয়ের ব্যবস্থা, বুঝেছিস? বুঝেছি। রেনুর সঙ্গে কথা বলবি? কিভাবে কথা বলবো? তুমি না বললে মেয়ে দেয়ালে মাথা ঠোকাঠুকি করছে? মাজেদা খালা বললেন, আধ ঘন্টার মধ্যে তোর সঙ্গে কথা বলিয়ে দেবো, স্ট্যান্ড বাই থাক। আমি স্ট্যান্ড বাই। মাজেদা খালা 20 মিনিটের মাথায় ব্যবস্থা করে ফেললেন। কিশোরী টাইপ গলায় একটি মেয়ে বলল, এই তুই কে? আমি বললাম, আমার নাম হিমু। ও আচ্ছা, তুই আমাকে বিয়ে করবি? আমি বললাম, মাজেদা খালা চেপে ধরলে করব। আমি আবার খালার অনুরোধ ফেলতে পারি না। রেনু বলল, আমি তোর চোখ গেলে দেব। বাসর রাতে গেলে দিবে না 1-2 দিন পরে গালবে? আমার সঙ্গে ফাজলামি করিস শালা। মেয়েদের মুখে শালাগাল সচরাচর শোনা যায় না। আমি মোহিত হয়ে গেলাম এবং কিছুক্ষণের জন্য চুপ মেরে গেলাম। রেনু বলল, এই শালা, কথা বলছিস না কেন? আমি গলার স্বর যথাসম্ভব মধুর করে বললাম, এমন রেগে যাচ্ছ কেন রেনু সোনা? এসো, স্বাভাবিকভাবে কিছুক্ষণ কথা বলি। তোমার পছন্দের রং কী? তোমার রাশি কী? রেনু বলল, শালা তুই একবার আয় আমার সামনে, কামড় দিয়ে তোর কান যদি আমি ছিঁড়ে না আনি তাহলে আমার নাম রেনু না, আমার নাম কেনু, শালার বাচ্চা শালা। রেনু, তুমি সম্পর্কে গণ্ডগোল করে ফেলছো। শালার বাচ্চা শালা হবে না, ভাতিজা হবে। তুমি বলতে পারো শালার বাচ্চা ভাতিজা। চুপ! রেনু, ধমকাধমকি করছো কেন? মিষ্টি করে কথা বলো। স্বামী স্ত্রী ঝগড়া হবে বিয়ের পর, বিয়ের আগে না। এইটুকু কথার পর বিকট শব্দ করে মোবাইল অফ হয়ে গেল। আমার ধারণা রেনু মেঝেতে ছুঁড়ে ফেলেছে। টেলিফোন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবার কথা। তা হলো না, নিশ্চয়ই দামি যন্ত্র। কারণ কিছুক্ষণের মধ্যেই একই মোবাইল থেকে খালা টেলিফোন করলেন। তাঁর গলা খুশি খুশি, আনন্দ ঝরে ঝরে পড়ছে। হিমু, মেয়েটার তেজ দেখেছিস? বাঙালি মেয়ে হলে এত তেজ হতো না, হাফ বাংলা বলেই তেজ বেশি। আমি বিস্মিত হয়ে বললাম, হাফ বাংলা মানে? বাবা আমেরিকান, মা বাঙালি। তো তোমার সঙ্গে পরিচয় কিভাবে? রেনুর বাবার সঙ্গে তোর খালু সাহেবের পরিচয়। রেনুর বাবা মা তোর খালুকে খুব মানে। তুমি যে আমার সঙ্গে রেনুর বিয়ের ব্যবস্থা করছো, এটা কি খালু সাহেব জানেন? পাত্র হিসেবে আমি খালু সাহেবের পছন্দের মধ্যে পড়ি না। উনি রাজি হবেন বলে তো মনে হয় না। তোর খালুকে আমি রাজি করাবো, তাকে রাজি করানো কোনো ব্যাপার না। তুই রাজি কিনা বল। খালা, আমি 4 পায়ে খাড়া। 4 পায়ে খাড়া মানে কি? মানুষের পা তো 2টো।
আমি হামাগুড়ি দিয়ে খাড়া। হিমু শোন, আমার সঙ্গে হাঙ্কি পাঙ্কি কথা বলবি না। তোর হাঙ্কি পাঙ্কি কথা আমি বছরের পর বছর শুনেছি। এইসব কথায় আমার কিছু হয় না। তুই তোর মোবাইলটা সারাক্ষণ সঙ্গে রাখ, চার্জ যেন থাকে। আজ দিনের মধ্যে তোর সঙ্গে অনেকবার কথা হবে। আমি এখন রাখলাম। প্রিয় পাঠক, যে মোবাইলে আমরা কথা বলছি সেটা আমার না। যোগাযোগের যন্ত্র পকেটে নিয়ে হেমুরা ঘোরে না। হেমুরা বিশ্বাস করে যোগাযোগ যখন হবে আপনাতেই হবে, যন্ত্র লাগবে না। বর্তমানে যে যন্ত্র আমি হাতে ঘুরে বেড়াচ্ছি সেটা পেয়েছি মাজেদা খালার কাছ থেকে। তার সংসারে যখনই কোনো নতুন জটিলতা তৈরি হয় তখনই তিনি একটা মোবাইল টেলিফোন সেট আমার জন্য বরাদ্দ করেন। জটিলতা কেটে গেলে যন্ত্র ফেরত। তার সাম্প্রতিক জটিলতা রেণু বিষয়ক। জটিলতা চলাকালীন সময়ের জন্য আমি যোগাযোগ যন্ত্রের বরাদ্দ পেয়েছি এবং লক্ষ্মী ছেলের মতো যন্ত্র হাতে ঘুরে বেড়াচ্ছি। যখন তখন এই যন্ত্র বেজে উঠছে। কত কায়দায় রিংটোনই না আছে। আমারটায় বিড়ালের ডাকের মিউ মিউ শব্দ হয়। এই শব্দে আমি এখনও অভ্যস্ত হইনি। রিংটোন বেজে উঠলেই আশেপাশে বিড়াল খুঁজি। মিউ 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 ম্যাও। হ্যালো, মাজেদা খালা, তুই কোথায়? একটু আগে যেখানে ছিলাম সেখানেই আছি। আরে একটু আগে কোথায় ছিলি? আমার মেসে বিছানায় আধ শোয়া অবস্থায় আছি, চায়ের জন্য অপেক্ষা করছি। বিসমিল্লা রেস্টুরেন্ট থেকে কোকের বোতলে করে চা নিয়ে আসে। এখনও কেন আসছে না বুঝতে পারছি না। যে ছোকরা চা নিয়ে আসে তার নাম বাদল। সে মনে হয় ক্যাশ বাক্স ভেঙে পালিয়েছে। ছোকরা মহাচোর। এত কথা বলছিস কেন? ভ্যাড় ভ্যাড় করেই যাচ্ছিস। একটা জরুরি কথা বলার জন্য টেলিফোন করলাম, তুই শুরু করলি রাজ্যের কথা। আচ্ছা আচ্ছা, জরুরি কথাটা কি? তুই এক্ষুনি চলে আয়, একটা সিএনজি নিয়ে চলে আয়। সিএনজি নিয়ে কীভাবে আসবো? ভাড়া লাগবে না? একটা ট্যাক্সির ভাড়া দেওয়ার টাকাও তোর কাছে নেই? না, টেপ মারা একটা 10 টাকার নোট ছাড়া কিছুই নেই। সে টেপ মারা বস্তু আবার কেউ নিতে চাচ্ছে না। টেপ মারা টাকা মানে? আরে ছেঁড়া টাকায় স্কচ টেপ দিয়ে জোড়া লাগানো, কেউ নিতে চায় না। ফকিরকে ভিক্ষা দিলে ফকির বলে বাবা এটা বদলায় দেন। খালা তুমি কি জানো স্কচ টেপ বানা 10 টাকা ফকিরকে দিলে বেহেস্তে তুমি এর 70 গুণ পাবে, 700 টাকা। সবই কিন্তু স্কচ টেপ মারা টাকা। তুই অকারণে কথা বলে যাচ্ছিস, ব্যাপারটা কি? যে ছেলে রাত 9টায় বিয়ে করবে সে কি স্বাভাবিক আচরণ করবে? সে সময় কাটাবে ঘোরের মধ্যে, বেশি কথা বলবে, বেশি হাসবে। আরে তুই এক্ষুনি ট্যাক্সিতে ওঠ, এক্ষুনি, 1 সেকেন্ড দেরি করবি না। বিরাট সমস্যা হয়ে গেছে। কী সমস্যা? হারামজাদাটা বাসার সামনে ফুটপাতে পা ছড়িয়ে বসে আছে, মনে হয় কোকেন টোকেন খাচ্ছে। রেনুর প্রেমিকের কথা বলছো? হ্যাঁ, আর রেনু বলছে তাকে যদি ছেলেটার সঙ্গে কথা বলতে না দেয়া হয় তাহলে ব্লেড দিয়ে বাম হাতের রক কেটে সুইসাইড করবে। খালা, আমি কি ব্লেড কিনে নিয়ে আসবো? ব্লেড কিনে আনবি কী জন্যে? তুই হারামজাদা ছেলের সঙ্গে কথা বলবি, ওই বদকে এখান থেকে সরাবি, বকর বকর বন্ধ করে চলে আয়। ওই হারামজাদাটার চেহারা কেমন? 3 তলা থেকে চেহারা কিভাবে দেখব? তবে বেঁটে থলথলে মোটা, হনুমানের মতো দেখতে। খালা, তুমি কোনো চিন্তা করবে না, আমি এক্ষুনি 1 হালি কলা নিয়ে চলে আসব। কলার লোভ দেখিয়ে হনুমান আউট করে নিয়ে যাব। আমি কলা নিয়ে রিক্সায় উঠব, হনুমানটাও লাফ দিয়ে উঠবে। তারপর দ্রুত রিক্সা চালিয়ে পগার পার। খালার ফ্ল্যাট বাড়ির সামনে পা ছড়িয়ে হনুমান টাইপ কাউকে বসে থাকতে দেখা গেল না। এক চটপটিওয়ালা চাক্কাওয়ালা দোকান নিয়ে বসে আছে, তার হাতে ঘণ্টি। সে মাঝে মাঝে ঘণ্টি বাজাচ্ছে। চানাচুরওয়ালারা ঘণ্টি বাজায়, এই প্রথম চটপটিওয়ালাকে ঘণ্টি বাজাতে দেখলাম। মোবাইল ফোন বের করে তার ছবি তুলে ফেললাম। মাজেদা খালার এই যন্ত্র অতি উচ্চ শ্রেণীর, একের ভেতর অনেক। ছবি তোলা যায়, কথাবার্তা রেকর্ড করা যায়, ইমেইল পাঠানো যায়। লাইলি মজনুর আমলে এই যন্ত্র থাকলে তাদের এত কষ্ট করতে হতো না। বর্তমানকালে প্রেমিক প্রেমিকারা বিরাট ভাগ্য নিয়ে এসেছে। মোবাইল কোম্পানিগুলো প্রেমের ইজারা নিয়ে নিয়েছে। প্রেমিক প্রেমিকারা যাতে রাতভর কথা বলতে পারে তার জন্য কত ব্যবস্থা। কল রেট অতি সামান্য, বিশেষ বিশেষ রাতে আবার ফ্রি। মোবাইল টেলিফোন কোম্পানিগুলোর একটাই মটো, বাঙালি জাতি প্রেম করো প্রেম, হে বাঙালি প্রেমে ধরো হাত মম। কলিং বেলে চাপ ঠিকমতো পড়ার আগেই খালা দরজা খুলে হাসি মুখে বললেন, হারামিটাকে পুলিশ ধরে নিয়ে গেছে। তোর খালু সাহেবকে টেলিফোন করেছিলাম, তার এক বন্ধু আছে পুলিশ কমিশনার সাউথ। তাকে বলা মাত্র 1 গাড়ি পুলিশ চলে এসেছে। হনুমানটাকে মারতে মারতে গাড়িতে নিয়ে তুলেছে। 10 মিনিট আগে এলে দৃশ্যটা দেখতে পেতি। মজাদার দৃশ্য, আর অবশ্যই মজাদার। হনুমানটা চেঁচাচ্ছে, পুলিশের হাতে পায়ে ধরছে, পুলিশ পিটাচ্ছে, পাবলিক হাততালি দিচ্ছে। রেনু কি দৃশ্যটা দেখেছে? হ্যাঁ দেখেছে। দুজন তো একসঙ্গেই বারান্দায় এসেছি। দৃশ্যটা দেখার পর তার রিয়াকশন কি? মেয়ে শক্ত আছে, কোনো রিয়াকশন দেখায়নি। সে এখন কোথায়? গেস্ট রুমে বসে আছে। তুমি না বললে তালাবদ্ধ করে রেখেছো? তালাবদ্ধই ছিল, কিছুক্ষণ আগে তালা খুলে দিয়েছি। সে বলেছে পালিয়ে যাবে না।
এই মেয়ের কথার উপর ভরসা করা যায়? তুই মেয়েটার সঙ্গে কথা বলতে চাইলে কথা বল, দেখ মেয়ে পছন্দ হয় কি না। খালা একটা কথা, বিয়ের পর মেয়েটাকে আমি খাওয়াবো কি? লোকজনের পকেটে থাকে গড়ের মাঠ কিংবা সোহরাওয়ার্দী উদ্যান, আর আমার তো পকেটই নেই। মাঠ তো অনেক পরের ব্যাপার। তোর ওই মেয়েকে খাওয়াতে হবে না, ওই মেয়ে তোকে খাওয়াবে। মেয়ের নামে বনানী এবং বাড়িধারায় 3টা ফ্ল্যাট আছে। একটাতে তোরা 2জন থাকবি, বাকি 2টা ভাড়া দিবি। বউয়ের পয়সায় তুই মনের আনন্দে হাঁটাহাঁটি করবি। দেশে হাঁটাহাঁটি করতে ভালো না লাগলে বিদেশে হাঁটাহাঁটি করবি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্যাংকক। ওই মেয়ে কি আমার সঙ্গে হাঁটবে, নাকি বিয়ের পরও আমাকে একাই হাঁটতে হবে? সেটা রেনু জানে, তাকে জিজ্ঞেস কর। মারবে না তো? মারলে মার খাবি। শুধু পুরুষরাই বউ পিটিয়ে যাবে কেন, বউরাও স্বামী পেটাবে। আমি গেস্ট রুমের দিকে গেলাম। গেস্ট রুমের দরজা খোলা। স্কার্ট পরা তরুণী বসে আছে। তরুণীর মুখ দেখা যাচ্ছে না, পা দেখা যাচ্ছে। সে পা দোলাচ্ছে। পা দোলানো থেকে একজন মানুষের মনের অবস্থা বলা কি সম্ভব? মন শান্ত মানুষ যে ভঙ্গিতে পা দোলায়, অশান্ত মানুষ কি সে একইভাবে দোলায়? এই বিষয়ে কোনো গবেষণা কি হয়েছে? ডেমোগ্রাফি, মানব মনের গতি প্রকৃতি এবং পদসঞ্চালন। আমি ঘরে উঁকি দিলাম। যথাসম্ভব বিনীত গলায় বললাম, ওহে। রেনু চমকে তাকালো। আমি তার দিকে তাকিয়ে স্তম্ভিত হয়ে গেলাম। স্তম্ভিত শব্দের অর্থ স্তম্ভের মতো। কেউ যখন কোনো বিশেষ দৃশ্য দেখে স্তম্ভের মতো নরণচরণ বন্ধ করে দেয়, তাকেই বলা হয় স্তম্ভিত। স্তম্ভিত না বলে আমরা খাম্বিতও বলতে পারি। খাম্বিত মানে খাম্বার মতো হয়ে যাওয়া। আমার খাম্বিত হওয়ার প্রধান কারণ মেয়েটির রূপ। রবীন্দ্রনাথ ঠিক এই ধরনের কোনো একটা মেয়েকে লিখেছিলেন, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। প্রাচীন কবি সাহিত্যিকরা হাস্যকর ভঙ্গিতে মেয়েদের রূপ বর্ণনা করেছেন। কমলার কোয়ার মতো ঠোঁট, ইঁদুরের দাঁতের মতো দাঁত, বাঁশের কঞ্চির মতো নাক, মতো করে সৌন্দর্য ব্যাখ্যা করা যায় না। সব সৌন্দর্যে ব্যাখ্যাতীত কিছু ব্যাপার থাকে। রবীন্দ্রনাথ ব্যাপারটা বুঝেছিলেন বলেই ব্যাখ্যায় না গিয়ে বলেছেন, বাজিল বুকে সুখের মতো ব্যথা। রেনু শান্ত গলায় বলল, আপনি কে? এই মেয়েই টেলিফোনে আমাকে শালার বাচ্চা শালা বলেছে, এটা বিশ্বাস করা শক্ত। মিষ্টি কিশোরী কণ্ঠ। আমি বললাম, আমার নাম হিমু। মেয়ে চমকালো না, সহজ ভঙ্গিতে তাকিয়ে রইল। সকালবেলায় এই মেয়ে তুই করে গালাগালি করেছে। দ্রুত এই পরিবর্তন কি করে হলো? এই জন্যই কি কবি বলেছেন, দেবানা জানন্তি কুত্রাপি মনুষ্যা? এখানে কি চান? আমি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। রেনু বলল, আমি কি আপনাকে কিছু আনতে বলেছি? আমি বললাম, তুমি বলনি, তবে আমি মাজেদা খালার কাছে শুনলাম ব্লেডের অভাবে তুমি হাতের রক কাটতে পারছো না। আমি ব্লেড নিয়ে এসেছি, 2 কোম্পানির ব্লেড এনেছি। তোমার যেটা পছন্দ সেটাই রাখো। আমি ব্লেড এগিয়ে দিলাম। মেয়েটির যথেষ্ট পরিমাণে বিস্মিত হবার কথা। তা না হয়ে সে স্বাভাবিক গলায় বলল, উইল ইউ প্লিজ সিট ডাউন? মেয়েটির সামনের বেতের চেয়ারে বসলাম। এখন সে তীক্ষ্ণ দৃষ্টিতে আমাকে দেখছে। তার পা দোলানো বন্ধ। আমাদের মধ্যে কিছু কথাবার্তা হলো। সে প্রতিটি কথাই বলল ইংরেজিতে। আমি তার বঙ্গানুবাদ দিয়ে দিলাম। তুমি কি সেই ব্যক্তি যে আমাকে বিয়ে করবে? হ্যাঁ। তোমার স্পর্ধা দেখে অবাক হচ্ছি। অবাক হবার কিছুই নেই। বামুনরাই চাঁদ ধরতে চায়, লম্বা মানুষেরা চায় না। রেনু বলল, বামুন এবং লম্বা কেউ কিন্তু চাঁদ ধরতে পারে না। আমি বললাম, সেটা চাঁদের জন্য দুঃখের ব্যাপার। সে ধরা দিতে চায় অথচ কেউ ধরতে পারে না। রেনু বলল, চাঁদ কখনো ধরা দিতে চায় না। ধরা দিতে চাইলে সে নিজেই নিচে নেমে আসতো। সে তা কখনো করে না। তুমি তো করেছো। এক ড্রাগ এডিক্টকে বিয়ে করার জন্য নেমে এসেছো। আমি কাকে বিয়ে করতে চাই সেটা আমার ব্যাপার। সোসাইটির এখানে কোনো দায়িত্ব নেই। সোসাইটির দায়িত্ব অবশ্যই আছে। তুমি যদি HIV পজিটিভ কাউকে বিয়ে করতে চাও, সোসাইটির উচিত সে বিয়ে আটকানো। কেন আটকাবে? আটকাবে কারণ সোসাইটি নিজেকে প্রোটেক্ট করতে চাইবে। সে কখনো চাইবে না HIV পজিটিভের সংখ্যা বাড়তে থাকুক। আমি তোমার সঙ্গে তর্কে যাচ্ছি না, তোমার জানার জন্য বলছি। আমি ভালো তর্ক জানি। আমার মনে হয় না তুমি ভালো তর্ক জানো। যারা তর্ক জানে তারা গালাগালি জানে না। তার্কিকদের গালাগালি প্রয়োজন হয় না বলেই তারা জানে না। তর্ক ক্ষমতা শূন্য মানুষরাই গালাগালি করে জিততে চেষ্টা করে। তুমি কি দয়া করে আমার ঘর থেকে বের হবে? তুমি একজন শালার বাচ্চা। শালার বাচ্চা কিন্তু গালি না, ডগ গালি। ডগের বাচ্চা পাপি গালি না, আদরের ডাক। তর্ক বন্ধ করো এবং বিদেয় হও। আমি 1 থেকে 3 গোনার মধ্যে, নয়তো কামড় দিয়ে আমি তোমার কান খেয়ে ফেলবো। আমি দাঁড়াতে বললাম, তোমার প্রেমিকের সঙ্গে কিছুক্ষণের মধ্যেই আমার দেখা হবে। তুমি কি আমার মাধ্যমে তাকে কোনো ইনফরমেশন পাঠাতে চাও? এই সুযোগ বিয়ের পরে পাবে না। বিয়ের পর আমার সামনে হনুমানটার নামও নিতে পারবে না। স্বামীরা খুব জেলাস হয়। ভালো কথা, হনুমানটার নাম কি? হনুমান মানে? হনুমান কি? তোমার প্রেমিকের কথা বলছি। শুনেছি সে দেখতে হনুমানের মতো। তার পছন্দের খাবারও নাকি কলা। 1, 2,
3 বলার আগেই আমি বের হয়ে এলাম। এই মেয়ে কামড় দিয়ে কান ছেড়ে ফেলতে পারে, একে বিশ্বাস নেই। মাজেদা খালা আমার অপেক্ষায় ড্রেসিং রুমে বসেছিলেন, তার চোখে মুখে প্রবল কৌতূহল। আমি তার কাছে আসার আগেই তিনি গলা নামিয়ে ফিসফিস করে বললেন, এই বউ কেমন দেখলি? আমি বললাম, কে বলে শারদ শশী সে মুখের তুলা, পদনখে পড়ে আছে তার কতগুলা। খালা ভ্রু কুচকে বললেন, তার মানে? আমি ব্যাখ্যায় গেলাম, প্রাচীন কবি ভারতচন্দ্র প্রেমিকার রূপ বর্ণনা এইভাবে করেছেন। তিনি বলেছেন, কোন মূর্খ বলছে মেয়েটির শরৎকালের চন্দ্রের মতো সুন্দর? এরকম কিছু চন্দ্র তো তার পায়ের নখের কাছেই দাঁড়াতে পারে না। খালা আনন্দিত মুখে বললেন, মেয়েটা আসলেই অতিরিক্ত সুন্দর। এমন রূপবতী একটা মেয়ে হাতছাড়া করা ক্রাইম। আমার এমনই কপাল, বিয়ের কোনো পাত্র হাতে নেই, বাধ্য হয়ে তোর সঙ্গে বিয়ে দিচ্ছি। আমাকে একটা থ্যাঙ্কস দে। থ্যাংক ইউ। আচ্ছা খালা, আমি কি শ্বশুর শাশুড়ি ছাড়া বিয়ে করব? শ্বশুর কোথায় পাবি? তোর শ্বশুর আমেরিকায়, ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে। শাশুড়ি অবশ্যই ঢাকায় আছে, সেও মরো ভয়াবহ অ্যাজমা, এখন অ্যাপোলো হাসপাতালের কেবিনে আছে। ওনার নাম ঠিকানা দাও, দেখা করে আসি, কদমবুসি করে দোয়া নিয়ে আসি। সত্যি যাবি? অবশ্যই যাব, আমি আদর্শ জামাই। তার সঙ্গে উল্টাপাল্টা কথা বলবি না কিন্তু, ঠাট্টা মশকরাও করবি না। খালা তুমি নিশ্চিত থাকো, রেনুর মা তার মেয়ের জামাই পছন্দ করবেন। কাগজ কলম আন, ঠিকানা লিখে দিচ্ছি। আমি কাগজ কলম আনতে গিয়ে গেস্ট রুমে আরেকবার উঁকি দিলাম। রেনু ঠিক আগের জায়গায় বসে আছে, তার সামনে আমার নিয়ে আসা 2টো ব্লেড, তার মুখে বিচিত্র হাসির আভাস। রবীন্দ্রনাথের ভাষায়, কাহারও হাসি ছুরির মতো কাটে, কাহারও হাসি অশ্রু জলের মতো। মেয়েটির হাসি অবশ্যই অশ্রু জলের মতো। রেনুর আমাকে দেখতে পাওয়ার কথা না, তারপরও দেখে ফেলল। কঠিন গলায় বলল, তুই আবার এসেছিস? আমি বিনীত ভঙ্গিতে বললাম, একটা বিশেষ কাজে এসেছি। 2টা ব্লেড তো তোমার লাগবে না, একটা ব্লেডেই কাজ হবে, অন্যটা আমাকে দিয়ে দাও। আমি তোমার প্রেমিককে দিয়ে আসব। একটা ব্লেড দিয়ে তুমি রক কাটবে, অন্যটা দিয়ে সে। সময় ঠিক করা থাকবে, একই সময় রক কর্তন অনুষ্ঠান। রেনু ইংরেজিতে বলল, তুমি সার্কাসের একটা ক্লাউন ছাড়া আর কিছুই না। আমি ক্লাউন পছন্দ করি না। ক্লাউন কিন্তু সবাই পছন্দ করে, হুতুম প্যাঁচা কেউ পছন্দ করে না। তোর কাছে সিগারেট আছে? না। আমাকে 1 প্যাকেট সিগারেট আর একটা লাইটার এনে দিতে পারবেন? অবশ্যই পারবো। তুমি কিন্তু তুই আপনি তুমির মধ্যে ভজগট পাকিয়ে ফেলছো। একটা সেটেলমেন্টে আসো। তুমি আপনির মধ্যে যে কোনো একটা বেছে নাও। গেট লস্ট। সিগারেটের কোন ব্র্যান্ড কিনবো? এনি ব্র্যান্ড উইল ডু। টাকা দাও। 1 প্যাকেট সিগারেট কেনার টাকাও কি তোমার কাছে নেই? জি না। এই অবস্থায় বিয়ে করতে চাচ্ছ? বিয়ে করতে টাকা লাগবে না, বিয়ের খরচ মাজেদা খালা দেবেন। গেট লস্ট। সিগারেট আনতে হবে না? না। বাকিতে কিনে এনে দেই, টাকা পরে দিও। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে বিদায় হবে। আমি বের হয়ে এলাম। খালা রেনুর মা কোন হাসপাতালে আছেন, কেবিন নাম্বার কত তা লিখে দিলেন। সেই সঙ্গে চামড়ায় বাঁধানো একটা খাতা ধরিয়ে দিলেন। রেনুর ডায়েরি, তিনি চুরি করেছেন, নিজের কাছে রাখতে ভরসা পাচ্ছেন না। খালা গলা নামিয়ে বললেন, ডায়েরিতে অনেক খোলামেলা কথা লেখা, তুই কিন্তু পড়বি না, তোর মন খারাপ হবে। মন খারাপ মন ভালোর কোনো সিস্টেম আমার মধ্যে নেই। স্বামী হিসেবে স্ত্রীর ডায়েরি পড়া আমার কর্তব্য। অতীত জানতে হবে না, মেয়েটাকে টাইটে রাখতে হবে। তুলসীদাস বলেছেন, ঢোল এবং স্ত্রী এই 2 শ্রেণীকে সবসময় মারের উপরে রাখতে হবে। খালা বললেন, তুলসীদাসটাকে? আমি বললাম, কবি, তুমি চিনবে না। ভালো কথা, তুমি বিয়ের খরচ হিসেবে কিছু টাকা দাও, হাত খালি। খালা একটা 500 টাকার নোট দিলেন। আমি খাতা এবং 500 টাকার নোট বগল দাবা করে বের হয়ে এলাম। 1 প্যাকেট সিগারেট এবং একটা লাইটার কিনে আবার ফিরে গেলাম। স্ত্রীর নেশার বস্তু স্বামী জোগাড় করে না দিলে কে দেবে? রেনু ঠিক আগের জায়গাতেই আছে, একই ভঙ্গিতে পা দোলাচ্ছে। আমি তার পাশেই সিগারেটের প্যাকেট এবং লাইটার রাখলাম। সে সঙ্গে সঙ্গে সিগারেট ধরাতে ধরাতে বলল, থ্যাংক ইউ। আমি বললাম, তোমাকে কি একটা হাসির গল্প বলবো? তোমার সেন্স অফ হিউমার কেমন আমার তা জানা দরকার। আমার সেন্স অফ হিউমার দিয়ে তোমার প্রয়োজন কি? বিয়ের পর আমি হাসির গল্প করবো আর তুমি মুখ ভোঁতা করে থাকবে, এটা ঠিক না। রেনু তাকালো আমার দিকে, তবে আমার কথা সে শুনতে পেয়েছে এরকম মনে হলো না। আমি বললাম, কি বলছি মন দিয়ে শোনো। এক ছেলে ক্লাস 6-এ পড়ে, ফাইনাল পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট আউট হবে, সে খুবই চিন্তিত। রেনু বলল, দয়া করে চুপ করবে। আমি চুপ করলাম। রেনু বলল, তোমার এই মাজেদা খালা কি মানসিকভাবে অসুস্থ? কেন বলো তো? এই মহিলা ধরেই নিয়েছে আজ রাতে এসে আমাকে বিয়ে দিয়ে দেবে, এটা কি সম্ভব? আমি বললাম, অবশ্যই সম্ভব, বিয়ে খুবই সহজ ব্যাপার। 3 বার শুধু কবুল বলবে আর কিচ্ছু না। 3 বার কবুল বলতে সময় লাগবে 3 সেকেন্ড। রাত 10টার মধ্যে 3 বার কবুল বলার সময় কি তোমার হবে না? রেনু বলল, গেট লস্ট। আমি বললাম, সিগারেটের টাকাটা দাও, আমি চলে যাই, 100 টাকা দিলেই হবে। রেনু টাকা বের করে দিল। তার ঠোঁটের ফাঁকে বিচিত্র হাসির আভাস। এই হাসির অর্থ কি কে জানে? রেনু চামড়া বাঁধানো খাতাটাকে কিছুতেই ডায়েরি বলা যাবে না।
খিচুড়ি খাতা বলা যেতে পারে, যেখানে অঙ্ক আছে, ছবি আঁকা আছে, ধাঁধা আছে, ফাঁকে ফাঁকে মন্তব্য, উদ্ভট কিছু বিষয়ও আছে যার রহস্য বের করা অসম্ভব। যেমন 7+3=12, হা হা হা। 12+3=0, আবার হা হা হা। এক পাতায় লেখা পৃথিবীর সর্বকালের সর্ববোকা 2 রমণীর নাম, 1 আমার মা আর 2 আমি নিজে। রেনুর নিজের নাম নিয়েও অনেক চিন্তাভাবনা আছে। সে নিজের নাম লিখেছে রে আর বাংলায় নু। এই বানানের নামের ব্যাখ্যাও আছে। ইংরেজিতে রে আর বাংলায় নু অর্থাৎ রশ্মিনু অর্থাৎ রসিনু অর্থাৎ রসুন। মনস্তত্ত্ববিদরা রেনুর খিচুড়ি খাতা থেকে তার মানসিকতা বিষয়ে অনেক কিছু পেতে পারেন। আমি তেমন কিছু পেলাম না। মেয়েটা যে কোনো কারণে তার মায়ের উপর রেগে আছে, এটা বোঝা যায়। কয়েক পাতা পরপরই সে তার মায়ের বিষয়ে লিখেছে কঠিন সব মন্তব্য, যেমন আমার মা চেহারা জঘন্য, প্লাস্টিক সার্জারি করা উচিত, স্বভাব জঘন্যেরও নিচে, স্বভাব বদলানোর জন্য তাকে বিহেভিয়ারাল ট্রেনিংয়ে পাঠানো উচিত, বুদ্ধি অতি নিম্ন পর্যায়ের, বোয়াল মাছের কাছাকাছি। আরেক জায়গায় লেখা কখন আমি মাকে সহ্য করতে পারি, ক যখন তিনি সারা শরীর চাদর ঢেকে ঘুমান, খ যখন তিনি বাথরুমে থাকেন এবং বাথরুমের দরজা বন্ধ থাকে, গ যখন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে থাকেন। আমার মায়ের রান্না পানি গরম করা ছাড়া আর অন্য কোনো রান্না মা জানেন না। আলু ভর্তা নামক একটা বস্তু মা রান্না করেন, এই বস্তু মুখে দিলেই মুখ বিস্বাদ হয়ে যায়। সঙ্গীত শিল্পী মা মাঝে মাঝে খালি গলায় গান করার চেষ্টা করেন, রবীন্দ্রনাথের গান। ভাগ্যিস রবীন্দ্রনাথ বেঁচে নেই, বেঁচে থাকলে মার গান শুনে ফাঁসির দড়িতে ঝুলে পড়তেন। মাকে পুলিশ ধরে নিয়ে যেত মানুষকে আত্মহত্যার দিকে প্ররোচিত করার জন্য। মার ভণ্ডামি, মার ধারণা তিনি বিরাট একজন পামিস্ট, হাত দেখে মানুষের ত্রিকাল বলে দিতে পারেন। কি হাস্যকর! রেনুর খাতার কয়েক পাতা যে পড়বে তার প্রথম ইচ্ছা হবে তার মাকে দেখার। আমার আগ্রহ আরও বেশি। এই মহিলা আমার শাশুড়ি হলেও হতে পারেন। ভদ্রমহিলা হাসপাতালে পড়ে আছেন, অনেক দিন কোনো হাসপাতালে যাওয়া হয় না। বিজ্ঞান দ্রুত এগোচ্ছে, একটা সময় আসবে যখন মানুষ জীবাণুদের কথা বুঝতে পারবে। হাসপাতাল ভ্রমণ তখন হবে অতি আনন্দময় অভিজ্ঞতার একটি। ধরা যাক একজনের টাইফয়েড হয়েছে, আমি গেলাম তাকে দেখতে। জীবাণুদের কথাবার্তা শোনার জন্য যন্ত্রপাতি ফিট করা হয়েছে। আমি রোগীর পাশে দাঁড়িয়ে বললাম, হ্যালো। জীবাণুদের লিডার বলল, গেট লস্ট, বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি যাও, তোমার বন্ধুর সময় শেষ, আমরা তাকে প্রায় কবজা করে ফেলেছি। ওষুধ তো দেওয়া হচ্ছে, এত সহজে কবজা করলে কিভাবে? যে ওষুধ দেওয়া হচ্ছে সেটা কাজ করছে না, আমরা নিজেদেরকে খানিকটা বদলেছি, একে বলে মিউটেশন। জ্ঞান বিজ্ঞানে শুধু তোমরা এগুবে আমরা পিছিয়ে থাকবো তা হবে না। বেচারা কষ্ট পাচ্ছে, সে যতটুকু কষ্ট পাচ্ছে আমরা ততটুকুই আনন্দিত হচ্ছি, দুই মিলিয়ে সমান সমান। তুমি শুধু তোমার স্বজাতির কষ্ট দেখবে, আমাদের আনন্দ দেখবে না? তোমরা মানুষেরা যেমন প্রকৃতির সন্তান, আমরাও তো প্রকৃতির সন্তান। জগতের আনন্দযজ্ঞে আমাদের সবার সমান অধিকার। এতটুকু বলেই জীবাণুরা শুরু করলো জীবাণু সঙ্গীত। আমরা শক্তি, আমরা বল, আমরা জীবাণু দল, মোদের পায়ের তলায় মূর্ছে মানব, ঊর্ধ্বে কাপে রক্ত দল, আমরা জীবাণু দল। বড়লোকদের অসুখ বিসুখ হওয়া আনন্দের ব্যাপার, তাদের হাসপাতালগুলি সুন্দর, ডাক্তার নার্সদের চেহারা সুন্দর, কেবিন দেখে মনে হয় 5 স্টার হোটেলের সুইট। প্রতিটি কেবিনে নিঃশব্দ এসি, চোখের সামনে রঙিন টিভি, বিছানার পাশে ফলের স্তূপ, ফুলের তোড়া, তোড়ার পাশে গেটওয়েল কার্ড, দর্শনার্থীদের জন্য গদিওয়ালা চেয়ার। অর্থ অসুখের মতো বাজে ব্যাপারকে আনন্দময় করে দেয়। রেনুর মা কেবিনে আমি অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছি। কেবিনের সাজসজ্জা দেখে মুগ্ধ হচ্ছি। রোগী ঘুমোচ্ছেন, রোগী দেখতে অবিকল রেনুর মতো, যেন তুই যমজ বোন। কোনো এক বিচিত্র কারণে একজনের বয়স বেড়ে গেছে। রেনুর মার ঘুম ভাঙল। তিনি অবাক হয়ে অতি মিষ্টি গলায় বললেন, এই ছেলে, তুমি কে? আমি বললাম, আপনি তো দেখতে অবিকল আপনার মেয়ের মতো, শুধু আপনার গায়ের রঙটা একটু শ্যামলার দিকে। ভদ্রমহিলা বললেন, তোমার নাম কি হিমালয়? ডাকনাম হিমু। আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। ভদ্রমহিলা বললেন, মাজেদা আপা টেলিফোনে তোমার কথা বলেছেন, আমি তোমাকে দেখার জন্য অপেক্ষা করছিলাম। দাঁড়িয়ে আছো কেন? বসো। আমি বসলাম। ভদ্রমহিলা আগ্রহ নিয়ে আমাকে দেখছেন। তাকে তেমন অসুস্থ মনে হচ্ছে না, তবে তিনি হাঁ করে নিঃশ্বাস নিচ্ছেন। নাকে অক্সিজেনের নল দেয়া, হাঁ করে নিঃশ্বাস নেওয়ার কিছু নেই। তোমাকে কি আগে কখনো দেখেছি? দেখেননি। এত চেনা চেনা লাগছে কেন? আমার চেহারা খুবই কমন, এই জন্য চেনা চেনা লাগছে। আপনাকেও আমার চেনা চেনা লাগছে। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, আমার চেহারাও কি কমন? আপনাকে চেনা চেনা লাগছে কারণ আপনাকে দেখার আগে আপনার মেয়েকে দেখেছি। আপনাদের দুজনকে একই ছাঁচে বানানো হয়েছে। তুমি কি করো? আমি একজন হন্টক। হন্টক মানে? আমি শুধু হাঁটি, এই জন্যই হন্টক। শুধু হাঁটো, আর কিছু করো না? জি না। ভদ্রমহিলা হেসে ফেললেন, যেন কিছু না করে হাঁটার ব্যাপারটার মজা ধরতে পারছেন। তিনি হাসতে হাসতেই বললেন, তুমি যে আমার মেয়েকে বিয়ে করবে, তোমার সংসার কি করে চলবে?
আমি আপনার কাছ থেকে টাকা ধার করে একটা বেবি ট্যাক্সি কিনবো। বেবি ট্যাক্সির পেছনে বড় বড় করে লিখবো শাশুড়ির দোয়া, সেই বেবি ট্যাক্সি চালাবো। মায়ের দোয়া সাইনবোর্ড নিয়ে ঢাকা শহরে অনেক বেবি ট্যাক্সি চলে, এই প্রথমবার শাশুড়ির দোয়া লেখা সাইনবোর্ড সবাই দেখবে। এই বেবি ট্যাক্সিতে চড়ার জন্য লাইন লেগে যাবে। ভদ্রমহিলা কিছুক্ষণ চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন, তারপর হাসতে শুরু করলেন। এত আনন্দময় হাসি আমি অনেক দিন দেখিনি। কিশোরীদের মতো খিলখিল করে হাসছেন, চোখে পানি জমছে, সেই পানি চকচক করছে। তিনি অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, কাছে এসে বসো, এত দূরে বসেছো কেন? আমি চেয়ারটা তার বিছানার কাছে নিয়ে গেলাম। ভদ্রমহিলা বললেন, আরও কাছে আসো। আমি আরও কাছে গেলাম। রেনুর সঙ্গে কি তোমার কথা হয়েছে? জি হয়েছে। আমার মেয়েটা সুন্দর না? খুব সুন্দর। এরকম সুন্দরী মেয়ে তুমি এর আগে দেখেছো? জি দেখেছি। কোথায় দেখেছো বলো তো? একটা ইংরেজি ছবিতেই দেখেছি, ছবিটার নাম মনে নেই। গল্পটা মনে আছে? গল্প মনে আছে। গল্পে মেয়েটা রেল স্টেশনে বসে আছে, হাতে একটা ঝুড়ি, ঝুড়ি ভর্তি আপেল, কারোর জন্য অপেক্ষা করছে, এদিক ওদিক তাকাচ্ছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি। আমার মেয়ে কি তোমাকে পছন্দ করেছে? আমাকে শালা বলে গালি দিয়েছে। এটা পছন্দের লক্ষণ কিনা জানি না। আপনার মেয়ে, আপনি ভালো বলতে পারবেন। ভদ্রমহিলা আবার হাসতে শুরু করলেন। ওনার মনে হয় হাসির রোগ আছে। হাসার মতো উপলক্ষ নিশ্চয়ই তেমন পান না। হঠাৎ হঠাৎ যা পান সেটা কাজে লাগান। রেনু তার খাতায় যে মায়ের কথা লিখেছে সেই মা নিশ্চয়ই অন্য কেউ। হিমালয়? জি। আমার মেয়েটা ভয়ঙ্কর খারাপ একটা ছেলের পাল্লায় পড়েছে। হিরোইন অ্যাডিক্ট একটা ছেলে। ছেলেটা তার নিজের জীবন তো নষ্ট করছেই, আমার মেয়ের জীবনটাও নষ্ট করছে। রেনু যে কত ভালো একটা মেয়ে তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আচ্ছা তুমি কি সত্যিই কিছু করো না? আমি জবাব না দিয়ে হাসলাম। এই হাসির ইংরেজি নাম নন কমিটাল হাসি। যে হাসি হ্যাঁ বা না কোনো কিছুই বোঝায় না। ভদ্রমহিলা শুয়েছিলেন, এইবার উঠে বসলেন। নাকে লাগানো নল খুলে পড়ল, তা নিয়ে তিনি মাথা ঘামালেন না। হিমালয়, তোমার ডান হাতটা দেখি, হাতের রেখাগুলো দেখব। আপনি হাত দেখতে জানেন? হাত দেখার অনেকগুলো বই পড়েছি, বেনহাম, কিরো। মানুষের ভাগ্য যে হাতে লেখা থাকে এটা আমি পুরোপুরি বিশ্বাস করি। রেনুর হার্টলাইন গ্রিডল এবং আইল্যান্ডে ভর্তি। আমি জানতাম সে এরকম সমস্যায় পড়বে। আমি তোমার হাত দেখে যা বলবো সব মিলে যাবে। তুমি টেবিলের উপর থেকে আমার কালো ব্যাগটা দাও। আমি ভদ্রমহিলার কালো হ্যান্ডব্যাগ এগিয়ে দিলাম। তিনি ব্যাগ খুলে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন। হাত দেখার বিষয়টা এই মহিলা সিরিয়াসলি নিয়েছেন তা বোঝা যাচ্ছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হওয়া মানুষের সঙ্গে হাত দেখার ম্যাগনিফাইং গ্লাস থাকার কথা না। হাসপাতালে তিনি কার হাত দেখবেন, ডাক্তারদের নাকি নার্সদের? মাউন্ট অফ জুপিটারে ক্রস চিহ্ন আছে, এই চিহ্নটা বেশ খারাপ। শুধুমাত্র মাউন্ট অফ জুপিটারে এই চিহ্ন শুভ। এই চিহ্ন থাকলে কি হয়? কি হয় পরে বলছি। সবার আগে তোমাকে যা বলা দরকার তা হলো তোমার হাতে আছে অতি সুন্দর একটা সোলেমান রিং। এত স্পষ্ট রিং আমি আগে আর কারো হাতে দেখিনি। সোলেমানের নাম তো জানো? জি জানি, কিং সোলেমান, আমাদের নবীদের একজন। সেবার রানীকে বিয়ে করেছিলেন, রানীর নাম বিলকিস। তিনি যে জিনদের তার অধীনে নিয়ে এসেছিলেন এটা জানো? জি জানি। কি জানো বলো তো শুনি। জিনদের নিয়ে কিং সোলেমান অনেক কাজ করাতেন। জিনদের বুদ্ধিশুদ্ধি অনেক কম বলে সুলেমানের মৃত্যু হবার পরও তারা কিছু বুঝতে পারেনি, কাজ করেই যাচ্ছে। সুলেমানের লাঠিতে একসময় ঘুন পোকা ধরল, তখনও জিনের দল কাজ করে যাচ্ছে। তখন একটা ঘুন পোকা জিনদের বলল, তোমরা এখনও কাজ করছো? তোমাদের কর্তা তো বহু আগে মারা গেছেন। তখন বেকুব জিনরা কাজ বন্ধ করে চলে গেল। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, এই গল্প কোথায় শুনেছ? আমি বললাম, আমাদের কোরআন শরীফে আছে, সূরা সাবা। ভদ্রমহিলার চোখে মুগ্ধতার ঝিলিক দেখলাম। মেয়েদের একটা স্বভাব হচ্ছে, একবার কোনো কারণে যদি তারা মুগ্ধ হয়ে যায় তাহলে সে মুগ্ধ হতেই থাকে। এখন আমি যদি এই মহিলার সঙ্গে অন্যায় কোনো আচরণ করি, তিনি সেই আচরণেরও সুন্দর ব্যাখ্যা বের করবেন এবং আবারও মুগ্ধ হবেন। ছেলেদের ভেতর এই আচরণ দেখা যায় না, তারা মুগ্ধ হতে চায় না। কোনো কারণে মুগ্ধ হয়ে গেলে প্রাণপণ চেষ্টা করে মুগ্ধতা কাটিয়ে উঠতে। হিমালয়? জি। তোমার হাতে সুলেমানের রিং খুব স্পষ্ট, তার মানে কি জানো? না, তার মানে তোমার প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইনটুইটিভ পাওয়ার আছে। ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তা আগেভাগে বলার ক্ষমতা তোমার আছে। এখন তুমি বলো তো, আজ রাতে কি সত্যি রেনুর বিয়ে হবে? তোমার যা মনে আসে সেটা বলো। আজ রাতেই বিয়ে হবে। আমার মেয়ে বিয়েতে রাজি হবে? আনন্দের সঙ্গে রাজি হবে। আরও যদি কিছু বলতে চাও তাহলে বলো, আমি নিশ্চিত তুমি যা বলবে তাই হবে। চিন্তা ভাবনা করে কিছু বলতে হবে না, যা মনে আসে তাই বলো। রেনুর বিয়েতে তার বাবা মা দুজনেই উপস্থিত থাকবেন। ভদ্রমহিলা অবাক হয়ে বললেন, ওর বাবা কিভাবে আসবে? ও তো এখন নিউ অর্লিন্সে। উনি কোথায় আমি তা জানি না, তবে আমার মন বলছে বিয়েতে উনি উপস্থিত থাকবেন। তোমার এই কথা না মিলবে না। রেনুর বাবার সঙ্গে আমার গত 10 বছর দেখা হয়নি, টেলিফোনেও কথা হয়নি, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। তোমাকে কি এই খবর দেয়া হয়েছে? খবরটা আমি জানি। রেনুর বাবা তোমাকে দেখলে খুশি হতো, সেও তোমার মতো হন্টক। সে একবার কি করেছিল জানো?
নিউ অর্লিন্স থেকে হেঁটে মন্টানা গিয়েছিল। তার খুব ইচ্ছা ছিল বাংলাদেশের টেকনাফ থেকে হেঁটে তেঁতুলিয়া পর্যন্ত যাবে। হাঁটলেন না কেন? আমি রাজি হলাম না। এই জন্য বেচারার আর হাঁটা হলো না। সে আবার আমাকে ছাড়া হাঁটতে রাজি না। হাঁটা ছাড়া তিনি আর কি করেন? নিউ অর্লিন্স স্টেট ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য পড়ায়। আমি তার ইউনিভার্সিটিতে পিএইচডি করতে গিয়েছিলাম। সেখানেই আমাদের পরিচয়। সে ছিল আমার গাইড। ভালো কথা। বিড়াল মিউ মিউ করছে কোথায়? আমার পকেটে। সে কি, তুমি পকেটে বিড়াল নিয়ে ঘোরো নাকি?